সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? মানুষ কেন এমন সমাপ্ত পাঠ নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। উপরওয়ালা কি তাকে সুখের সন্ধান দিবে না? রাফির প্রতি চিরকৃতজ্ঞতা রইল মেঘলার। রাফির চাকরির প্রস্তাবে স্বচ্ছন্দে গ্রহণ করলো সে। তবে তারা যতদিন দেশে আছে ততদিন ফারুক সাহেবের সেবা করার জন্য রাফির কাছে অনুরোধ করলো মেঘলা। রাফি অমত করেনি। সন্ধ্যায় রান্না করছিল মেঘলা। রাফি বাহির থেকে আসতে দেখে চা বসালো সে। গরম গরম চায়ের সাথে দুটো বিস্কুট সাজিয়ে রাফির সামনে রাখলো মেঘলা। ক্লান্ত রাফি চা পেয়ে সময় অপচয় করেনি। চায়ে চুমুক দিয়ে মেঘলার উদ্দেশ্যে বলল, পাশে বসো তো। মেঘলা গুটি পেয়ে এগিয়ে বসলো। রাফি মেঘলার দিকে তাকিয়ে চায়ে চুমুক দিচ্ছে। মুচকে হেসে বলল, তোমার চাটা অনেক মিস করব মেঘলা। যাই বলো, তোমার চা কিন্তু দারুণ হয়। আমার সব ক্লান্তি নিমিষেই যেন দূর হয়ে যায়। মেঘলা কিছু বলল না, হাতের আঙ্গুল ফোটাতে লাগলো। রাফি চা শেষ করে বলল, আগামীকাল একটু ভালো কিছু রান্না করতে পারবে? তখন মেঘলা বলল, পারবো। কে আসবে? তখন রাফি বলল, বাড়িটা বিক্রি হয়ে গেছে, আগামীকাল কয়েকজন এসে দেখে যাবে, সাথে অর্ধেক টাকাও দিয়ে যাবে। মেঘলার মনটা খারাপ হয়ে গেল। তার ইচ্ছা করছে রাফিদের সাথে চলে যেতে। যদি মেঘলার এই ক্ষমতা থাকতো তো চলেই যেত, কিন্তু না আছে তার কাছে টাকা, না আছে সম্পদ, চাইলেও যেতে পারবে না সে। রাফি হেসে চলে গেল। বাড়িটা বিক্রি হয়ে গেল। রাফি বাড়ির আসবাবপত্র বিক্রি করতে শুরু করলো। কিছু জিনিস মেঘলার জন্য রেখেও দিল। রাফি চলে গেলে মেঘলা মিরপুর থাকবে। রাফি সেখানে একটি ফ্ল্যাট ঠিক করে দিয়েছে। দিন যতই ফুরাতে থাকলো, মেঘলার মন খারাপ ততই বাড়তে শুরু করলো। অবশেষে সেই মন খারাপের দিনটাও চলে আসলো, যেদিন রাফিও ফারুক সাহেব চলে যাবে। মেঘলা সকাল থেকে কেঁদে যাচ্ছে। ফারুক সাহেব আগে থেকে অনেক রোগা হয়ে গেছেন। 2টা থেরাপি দিয়ে মাথার চুল থেকে শুরু করে ভুরুও চলে গেল। বিদায়ের সময় ফারুক সাহেব মেঘলার মাথায় হাত রেখে দোয়া করে গেল। রাফি চলে যাওয়ার সময় মেঘলার হাতে একটি খাম তুলে বলল, নিজের খেয়াল রেখো। বদ্ধ করে তুমি একজন দুর্বল নারী হলেও সারা পৃথিবীর সামনে শক্তিশালী নারী হয়ে দাঁড়াবে। তোমাকে আমি কখনোই ভুলবো না, ভালো থেকো। রাফি ও ফারুক সাহেব চলে গেল। মেঘলা মিরপুরের বাড়ির বারান্দায় সকাল থেকে বসে রইল। দূর আকাশের বুকে যখনই উড়োজাহাজ দেখতে পেত, তখনই বিড়বিড় করে বলতো, আপনারা সুস্থ থাকেন। মিরপুরের বাসায় 1 মাস কেটে গেল। মেঘলা এখন চাকরি করে, রাত জেগে পড়াশোনা করে, সময় পেলেই বাহিরে বের হয়ে যায়। মেঘলার মতো হাজারো মানুষের দুঃখ সুখ নিজের চোখেই দেখে। ফারুক সাহেবের জন্য মেঘলার মন খুব কাঁদে। রাফির কথা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘলা জীবনে কিছু করতে চায়, গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চায়। তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা পেতে চাইলে শিক্ষিত হতে হবে মেঘলাকে। এভাবে ঘরে বসে থাকলে হবে না। মেঘলার সহকারী ধানমন্ডিতে ওয়েব ডিজাইনারের কোর্সের কথা বলছিল। হাতে কিছু টাকা জমিয়ে মেঘলা সেখানে ভর্তি হয়ে যাবে ভেবে রাখলো। ছুটির দিন মেঘলা বই খাতা ঘাটাঘাটি করছিল। মেঘলা নতুন ফোন নিয়েছে। সিম ফারুক সাহেবেরই। অফিস থেকে শুধু ফোন আসে। এখন পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারেনি সে। মূলত ইচ্ছা হয়নি বন্ধু বানানোর। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে, তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। রাস্তাঘাটে বেরোলে ভাই বোনের সম্পর্ক দেখলে মেঘলার মনটা খারাপ হয়ে যায়। বড় ভাই মামুনের কথা খুব মনে পড়ে বিয়ের আগে তাদের ভাই বোনের সম্পর্কের কথা। যে কোনো খাবার মামুন একা কখনোই খেত না। মেঘলাকে নিয়ে 3 জন মিলে খেত। কত ঈদ মেঘলা জামা ছাড়া করতে হয়েছে। মামুনের সামর্থ্য না থাকলেও ঈদের পর তার মন ভালো করার জন্য 100 টাকা পকেটে নিয়ে মেঘলাকে নিয়ে মেলায় যেত। 2 ভাই বোন সারা মেলা ঘুরে বুট বাদাম খেতে খেতে বাড়ি ফিরে আসতো। তখন কি দিন ছিল? সবই তো ঠিক ছিল, কিন্তু একজনের কারণে সব খারখার হয়ে গেল। লোক সমাজে শোনা যায় বিয়ের পর নাকি শাশুড়িরা ছেলের বউদের শান্তিতে থাকতে দেয় না। ননদ যখন তখনই এসে বলে খোঁটা দিতে থাকে। মেঘলার মা তো সরল মনের ছিলেন। মন ছিল কাগজের মতো দবদবে সাদা। ছেলের বউকে মাথায় তুলে রাখবেন বলতেন, অথচ হলো সব উল্টো। মেঘলার ভাবি হালিমাই হলো পরিবার বিচ্ছেদের কারণ। অতীতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মেঘলা। তৎক্ষণাৎ তার মুঠোফোন বেজে উঠল। বিদেশি নাম্বার দেখে মন খুঁতখুত করতে শুরু করলো। রিসিভ করেই কানে ধরলো। রাফির ভাঙা কণ্ঠ শুনতে পেল। রাফি বলল, বাবা আর নেই মেঘলা,
আমাকে এতিম করে দূরে চলে গেছে। আমি একা হয়ে গেলাম মেঘলা, আমি একা হয়ে গেলাম। লাইনটা কেটে গেল। মেঘলা হাত থেকে ফোনটা মাটিতে ফেলে দিল। আল্লাহ বলে চিৎকার করে জমিনে লুটিয়ে পড়ল। হেঁচকি তুলে কাঁদতে থাকলো কিছুক্ষণ। দুহাত তুলে মোনাজাতের ভঙ্গিতে বলল, আল্লাহ চাচাকে জান্নাতবাসী করো। বছরের পর বছর পার হয়ে যাবে, কিন্তু কিছু মানুষের স্বভাব পরিবর্তন হবে না। আরও একবার মেঘলা কিছু কুৎসিত মানুষের মুখোমুখি হলো। সাক্ষাৎ পেল কিছু নিকৃষ্ট মনোভাব এবং বাঁচালো একটি নিষ্পাপ প্রাণকে। গাজীপুর রাজবাড়ির মাঠে প্রতি বছরই বৈশাখী মেলা বসে। এবারও বসলো। মেঘলা মেলায় একাই ঘুরে বেড়াচ্ছিল। তখনই মেঘলার ভাবি হালিমার বড় বোন খাইরুনের দেখা মিলল। মেলায় একটি মেয়ের হাত ধরে ঘুরছে খাইরুন। বয়সের ভারে নুনে পড়ছে মহিলাটি, কিন্তু স্বভাব পরিবর্তন হলো না। মেঘলা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পেল মেয়েটি আর কেউ নয়, মেঘলার প্রতিবেশী ফুল। অতীতে যেই মেয়ে মেঘলার মাকে হালিমা ধাক্কা দেবার খবর দিয়েছিল সেই মেয়ে। মেঘলার শরীরের লোম দাঁড়িয়ে গেল। খাইরুন কি করতে চাইছে বুঝেও ফেললো। মেঘলা তাদের পিছু নিল। সে একা কি করবে বুঝতে পারছে না। হঠাৎই তার রাফির কথা মনে পড়লো এবং সে এই প্রথম রাফিকে নিজ থেকে ফোন করলো। রাফিকে সবকিছু বলার পর তাকে আশ্বাস দিল সে মেঘলার পাশে থাকবে। রাফি তার কথা রাখে 20 মিনিটের মধ্যে চলে আসলো, কিন্তু একা নয়। রাফির বন্ধু ফয়সাল গাজীপুরে এসপি তাকে নিয়ে আসলো। হিনবল মেঘলার কোথা থেকে যেন এত সাহস চলে আসলো। সে একাই খাইরুনের মতো নিকৃষ্ট মানুষের মোকাবেলা করতে তৈরি হলো। খাইরুন ফুলকে নিয়ে মেলার স্টেজের পিছনে চলে গেল। মেঘলা তাদের পিছু সেখানে গিয়ে দেখতে পেল ফুলকে একজন মধ্যবয়স্ক লোকের হাতে তুলে দিয়েছে খাইরুন। লোকটা ফুলের দিকে লুপুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার অবাধ্য হাত জোড়া ফুলের শরীরের দিকে এগোচ্ছে। মেঘলার সহ্য হলো না, উচ্চ আওয়াজে বলল, ফুলকে ছেড়ে দাও। খাইরুন আকাশ থেকে পড়ল। মেঘলাকে দেখে চিনতে ভুল করলো না। মেঘলার চোখে খাইরুন নিজের বিনাশ দেখতে পেল, তাই সামনে আগাতে সাহস পেল না, পিছিয়ে যেতে থাকলো ধীরে ধীরে। রাফি তখনই ফয়সালকে নিয়ে চলে আসলো। ফয়সাল সমস্ত ঘটনা বুঝে খাইরুন ও মধ্যবয়স্ক লোকটাকে আটক করলো। ফুল সমস্ত ঘটনায় পাথর হয়ে গিয়েছে। মেঘলা এগিয়ে এসে ফুলকে জড়িয়ে ধরে বলল, আমি তোর মেঘলা আপা, চিনতে পারছিস? ফুল এক পলক তাকালো। মেঘলাকে চিনতে পেরে হু হু করে কান্না শুরু করে দিল। থানায় সকল ফর্মালিটি পূরণ করে ফুলকে নিয়ে বাসায় ফিরল রাফি ও মেঘলা। ফুল এতক্ষণ অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। মেঘলা ফুলকে জিজ্ঞাসা করলো তার ভাই আর ভাবির কথা। ফুল তখন উত্তর দিল, মামুন ভাই আরেকটা বিয়ে করছে। মেঘলা বুবু, হালিমা ভাবির ঘরে একটা ছেলে হয়েছে, কিন্তু হালিমা ভাবির চরিত্রের দোষ আছে। 2 বোন মিলে এলাকা নষ্ট করে ফেলছে। আমাকেও ছাড় দেয় নাই বুবু। আব্বারে মোটা অঙ্কের টাকা দিয়ে গাজীপুর নিয়ে গিয়েছিল। ফুলের কথা শুনে মেঘলা দীর্ঘশ্বাস ফেললো। আজ সে না থাকলে ফুলের কি হতো ভেবেই কেঁপে উঠলো। মেঘলা ফুলের মাথায় স্নেহময় হাত বুলিয়ে বলল, আমাদের এভাবেই দেখা হওয়ার বোধহয় লেখা ছিল। ফুল রে, তুই আজ থেকে আমার সাথেই থাকবি। ফুল রাজি হয়ে গেল, মেঘলার সাথেই থাকতে শুরু করলো। মেঘলার জীবন থেকে আরো 2টা বছর চলে গেল। মেঘলা এখন মাস্টার পাস করে ফেলছে। রাফি আলাদা বাড়ি কিনেছে। সময় পেলেই মেঘলার বাসায় এসে 1 কাপ চায়ের আবদার জুড়ে বসে। মেঘলার সাথে লম্বা সময় ধরে আড্ডা দিতে থাকে। একদিন ফুল মজার ছলে বলছিল, জানো মেঘলা বুবু, আমার না মনে হয় রাফি সাহেব তোমাকে পছন্দ করে। মেঘলা সেদিন হেসে কথাটা উড়িয়ে দিয়ে বলল, বেশি বুঝিস তুই। অমন শিক্ষিত বড়লোক ছেলে আমায় কেন পছন্দ করবে? তাছাড়া ওনার বাবা আমাকে মেয়ে বানিয়েছিল, সেই সূত্রে আমার সাথে যোগাযোগ রাখছে আর কি। সেদিন মানেনি, আরো বলছিল, আমি তোমার সাথে একমত নই। দেখো না, এত বয়স হয়ে যাচ্ছে তবুও বিয়ে করছে না, তার মানে সে তোমার জন্যই অপেক্ষা করছে। মেঘলা ফুলের কান মলে সেদিন খুব বকেছিল, কিন্তু আজ ফুলের কথাই ঠিক হয়ে গেল। আজ মেঘলাও রাফির বিয়ে। বিশাল বড় আয়োজন নয়, খুব ছোটখাটো আয়োজন করছে 2 জন মিলে। সাদামাটা বিয়েতে মেঘলা পরলো সেই শাড়িটা যে শাড়ি ফারুক সাহেব মেঘলার জন্য কিনেছিল। আর রাফি একটা সাদা পাঞ্জাবি পরিধান করে অতিথিদের আপ্যায়ন করছে। তার কিছু ছাত্রছাত্রী বিয়েতে উপস্থিত হলো। তারা মেঘলাকে সুন্দর করে সাজালো। বিয়েতে সারা জীবনের দুঃখে সুখে একসাথে থাকবে বলে ওয়াদা করলো। শুরু হলো মেঘলার জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন জীবন, এক নতুন প্রাপ্তি। মেঘলার জীবনটা স্বপ্নের মতো চলতে থাকলো। বিয়ে হলো, রাফি মেঘলাকে সবকিছু ছাড় দিল।
মেঘলার কোচিং সেন্টার খুব ভালো আলতে লাগলো। কমার্সের সাথে সাথে সায়েন্সের বিষয়গুলো পড়ানো শুরু করলো। সায়েন্সের বিষয়গুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সময়ের স্টুডেন্ট আনলো। মেঘলার সাথে রাফিও পড়াতে আসতে থাকলো সপ্তাহে 2 দিন। মেঘলার জীবন এখন পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। প্রায় 7 বছর পর এইচএসসি পরীক্ষার হলে একজন ছাত্র নকল ধরা পড়লো। শিক্ষকরা সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে ছাত্রটি বেয়াদবি করলো। এক পর্যায়ে ছাত্রটি তার বন্ধু বান্ধব সহ শিক্ষকদের গায়ে হাত তুললো। ঘটনাটি ম্যাজিস্ট্রেটের কানে পৌঁছালো। ছাত্রটিকে ও তার বন্ধুদেরকে বহিষ্কার করে দিল। প্রায় 2 ঘন্টা পর তাদের অভিভাবক ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আসলো। ম্যাজিস্ট্রেট তখন সেই কলেজের প্রিন্সিপালের চেম্বারে বসছিল। অভিভাবকদের সাথে কথা বলতে চাইল। সকল ছাত্রের অভিভাবকদের মধ্যে মামুন ও হালিমাও ছিল। ভাগ্যক্রমে যে ছেলেটি নকল করছিল সেই ছেলেটি মামুন ও হালিমারই সন্তান। তারা দুজন ম্যাজিস্ট্রেটকে দেখে চমকে উঠল, কেননা ম্যাজিস্ট্রেট আর কেউ ছিল না, মেঘলাই ছিল। মেঘলা তার ভাই ও ভাবিকে ভালোভাবে দেখলো। বয়সের ছাপ পড়ছে দুজনেরই। মাথার চুল পাকা ধরছে হালিমার। এদিকে মামুনও কেমন দুর্বল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অসুখ হয়েছে। তারা মেঘলাকে দেখে এগিয়ে আসছিল, তখনই সহকারী শিক্ষকরা বাধা প্রদান করলো। মেঘলা চেয়ারে বসেই বলতে শুরু করলো, সাধারণত ম্যাজিস্ট্রেটের কাজ তদারকি করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে আগ্রহী, তাই দেখা করছি। হালিমা বাধা না মেনে মেঘলার পায়ে গিয়ে পড়লো। আকুতি মিনতি করে বলতে শুরু করলো, ও মেঘলা বোন আমার, মনের মধ্যে রাগ রাখিস না। আমার ছেলেটারে পরীক্ষা দিবার সুযোগ করে দে, ও তো তোর ভাইপো লাগে। মেঘলা উত্তরে বলল, পা ছাড়ুন, অন্যায়ের সাথে আপোষ করা মানে অন্যায়। আপনার ছেলে নকল করছে, সাথে শিক্ষকদের উপর হাত উঠিয়েছে। তাকে বহিষ্কার নয়, আজীবনের জন্য পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি কথা বাড়াতে চাই না, আমার মতামত পাল্টাবে না, আপনারা আসতে পারেন। আলিম ও মামুনদের এক প্রকার জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো। মেঘলা দুপুর নাগাদ প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেল। গেটের কাছে হালিমা ও মামুন বসেছিল। মেঘলাকে দেখা মাত্রই দৌড়ে গাড়ির সামনে এলো। মেঘলা গাড়ি থামতে বলল। গাড়ির দরজা খুলে দুজনকে উঠে আসতে বলল। মেঘলার বাড়িতে হালিমা ও মামুনকে নিয়ে গেল সে। বিশাল আলিশান বাড়ি দেখে অবাক হলো দুজনে। মেঘলার আওয়াজ পেয়ে 5 বছরের আলিফ ও 4 বছরের আয়না দৌড়ে চলে আসলো। মেঘলা দুজনকে জড়িয়ে ধরলো। তাদের পিছনে ফুল খাবার হাতে দৌড়ে এলো। ফুল ক্লান্ত হয়ে বলতে শুরু করলো, বুবু এরা এত দুষ্ট কেন? মেঘলা মুচকে এসে বলল, ওরা দুষ্ট নয়, ওরা চঞ্চল, আমার 2 চঞ্চল পাখি। ফুলের নজর তখন মামুন ও হালিমার দিকে পড়লো। ফুল ভয়ে কুকড়ে উঠল। মেঘলা তাদের বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। মামুন ও তার স্ত্রী হালিমা ঘুরে ঘুরে আলিশান বাড়ি দেখতে লাগলো। তারা দুজন ভাবতে লাগলো, কি নেই এই বাড়িতে, তারা জীবনেও যা দেখেনি তা দেখতে পাচ্ছে। হিংসা ও আফসোস করলো হালিমা। মেঘলাকে অত্যাচার করে বড্ড ভুল করছিল সে। এদিকে মামুন কোন মুখে বোনের কাছে ক্ষমা চাইবে? সেও তো স্ত্রীর পড়াশোনায় পড়ে মা ও বোনের থেকে দূরে সরে গিয়েছিল। দিনের পর দিন মা বোনের খোঁজ নেওয়া থেকে বিমুখ ছিল সে। স্ত্রীর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিল মামুনের চিন্তার মাঝেই রাফি বাড়িতে প্রবেশ করলো। 2 হাতে বাজারের ব্যাগে ফুল বলে চিৎকার করে ডাকতে শুরু করলো। ফুলের হাতে বাজার দিয়ে মামুনের দিকে এগিয়ে গেল। অমন শার্ট কোট পরিহিত সাহেবকে দেখে মামুন দাঁড়িয়ে পড়লো। রাফি তখন এসে মামুনকে জড়িয়ে ধরে বলল, আমি আপনার বোনের স্বামী, আমার নাম রাফি চৌধুরী, ইউসিবি ব্যাংকের ম্যানেজার হিসাবে কর্মরত আছি। নিজের কর্মের জন্য মামুন খুব লজ্জিত হলো। স্ত্রীকে বলল, চলো হালিমা, আমার শরীর খারাপ লাগতাছে। হালিমাও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। সেও লজ্জায় মাথা নুয়ে রাখলো। কিছুক্ষণ পর মেঘলা এলো। এইমাত্র গোসল করে এসেছে মেঘলা, ভেজা চুল তার প্রমাণ। ভাই ভাবির সামনে এসে বলল। এবার তারা মাথা নিচু নয় উঁচু করে রাখলো। আজ মেঘলার অবস্থানটাই সুইচতে মাথা নিচু করার সময় অতীতেই ফেলে এসেছে। মামুন বোনের দিকে এক পলক তাকালো। মেঘলা বলল, আমি স্বামী সন্তান নিয়ে এখানেই থাকি। তখন হালিমা বলল, আমার ছেলের ভবিষ্যতের কথা একটু ভাব মেঘলা, ছেলেটাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দে। মেঘলা সোফায় হেলান দিয়ে বসে বলল, একজন সন্তানকে মানুষ করার জন্য বাবার থেকে মায়ের অবদান বেশি থাকে।
তুমি তোমার সন্তানকে সুশিক্ষায় দিতে পারোনি ভাবি। হালিমা মাথা নিচু করে রাখলো। আগের তেজ আর এখন তার নেই, থাকলেও কার সাথে দেখাবে? আগের মেঘলা ছিল একজন দুর্বল একজন মেয়ে, আর এখনকার মেঘলা শক্তিশালী উচ্চশিক্ষিত নারী, যার সামনে হালিমার কথা ফুটবে না। তবুও সে বলল, আগের কথা মনে পুষে রেখে আমার ছেলের জীবনটা নষ্ট করলে ওপরওয়ালা তোকে ছাড়বে না। মেঘলা হাসলো, মনে পড়লো অতীতের দিনগুলোর কথা। হালিমার দিকে তাকিয়ে বলল, উপরওয়ালা কাউকে ছাড় দেয় না ভাবি। এই যে এক সময় যাকে বিক্রি করার জন্য দুজনে উপরে লেগেছিলে, সেও কিন্তু কারো সন্তান, কারো বোন ছিল। তোমরা তোমরা সেই মেয়ের ভয়াত অবস্থা দেখছিলে। আধার রাতে যখন একজন মেয়ে ঘর ছেড়ে চলে আসলো, একটিবারও কি খোঁজ নিয়েছিলে? ভেবেছিলে কেমন অবস্থায় আছে সেই মেয়ে? আমি ভালো আছি, কিন্তু তোমরা? হালিমা সত্যিই ভালো নেই। যেই স্বামীকে মা বোন ছাড়া করছিল, সেই স্বামী আজ তার নেই। নেহাত ছেলের জন্য তারা আজ একসাথে, কিন্তু মূলত হালিমা একা থাকে। হালিমারা চলে গেল, মেঘলা তাদের খালি মুখে বিদায় করেনি, রাতের খাবার খেয়ে বিদায় দিয়েছে। মেঘলার ভাই যাওয়ার আগে মেঘলার হাত ধরে অনেক কাঁদলো, বারবার ক্ষমা চাইল বোনের কাছে। মেঘলা তখন ছিল উদাসীন, শুধু বলছিল, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তবে আমার জীবনের এতগুলো বছরের কষ্টগুলোর জন্য হয়তো মুখ থেকে কিছু বলবো না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাস তোমাকে অভিশাপ দিবে, তা আমি ফেরাতে পারবো না। মামুন নত মাথায় চলে গেল। হালিমা ক্ষমা চাওয়ার মুখে রইল না, হয়তো সে অনুতপ্তই, তাই তো ফেরার পথে চোখের অশ্রু বিসর্জন করছিল। অপরাধী অপরাধের শাস্তি পাবে, হোক সেটা ইহকালে অথবা পরকালে। মেঘলার অতীত যতটাই কষ্টের ছিল, বর্তমান ততই সুখের। মেঘলার মতো হাজারো মেয়েদের জীবনে ঘটে যায় অজানা গল্প, কেউ দেখে না, কেউ জানে না মেঘলাদের সাথে কত অন্যায় হয়। সব মেঘলার কিন্তু ফারুকের মতো চাচা পায় না, আর না পায় রাফির মতো বন্ধুরূপী স্বামী। পরিশেষে বলবো, পৃথিবীতে মেঘলার মতো মেয়েদের সাথে অন্যায় না হোক, মেঘলারা সারা জীবন শান্তিতে বেঁচে থাকুক। গাইস, এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বলবো, এই গল্পটা পুরো বাস্তবের সাথে মিল আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এমন হাজার হাজার মেয়ে আছে যেগুলো আপনি গুইনা ফুরাইতে পারবেন না। তো গল্পরে মাঝে মাঝে বাস্তবের সাথে মিলেন, আর গল্প তো গল্পই। তো এটা গল্পর মতো না, এটা বাস্তবের লাগে মিল আছে। জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন ধামাকা গল্প আসতেছে, কালকের জন্য সবাই রেডি থাকেন। তো দেখা হইব কালকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।